আপনাকে যিনি পাহারা দিয়ে রেখেছেন তিনি আজকে ভিপি ক্যান্ডিডেট। আমি ওই সময়ে ওই সময়ে আমি বলতে চাই যে অভিযোগ করছে তার বিরুদ্ধে মামলা করা উচিত এবং সেটা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে আমার সম্পর্কে। সকাল থেকে প্রত্যেকটা 8টা পয়েন্টে আমাদের লোকসহ কনস্ট্যান্ট রেকি করা হয়েছে। নতুন করে পুলিশের কন্টিনজেন্টের সংখ্যা বাড়ানো হয়েছে। আমাদের প্রত্যেকটা কেন্দ্রে সাংবাদিকদের সাথে একসাথে নিয়ে আমাদের 8টা কেন্দ্রে আমাদের মনিটরিং টিম কনসিস্টেন্টলি কাজ করেছে। পুলিশের সংখ্যা এখন পুরো কর্ডন অফ করা হয়েছে। এগুলো হচ্ছে সকাল থেকে কাজ। 4টা 20-এর পরে যখন এই তথ্য নতুন করে জানা গেল যে কিছু জনমায়েত হচ্ছে এবং সেটা আপডেটও যোগ হচ্ছে, এখন আমরা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। সো উই হ্যাভ অ্যাক্টেড। সর্বশেষ কথা স্যার, আমরা এটা বলে স্যার সর্বশেষ আমাদেরকে একটি বক্তব্য চলে এসেছে যেটি আমাদের সাধারণ সম্পাদক আমাদের একটি স্যার এখানে আপনাদের ছাত্রবেলায় বিএনপির সহযোগী আমাদের লিখিত এবং আমাদের সেই অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দায়িত্ব পালনের সময় আমরা সর্বদা সহনশীলভাবে দায়িত্ব পালন করেছি এবং সবাই কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি করার প্রশ্নে আসেন এবং আপনি এটা বারবার আমাদের প্রশংসা করেছেন। তো সর্বশেষ সময় স্যার আপনি দেখবেন সারা দেশের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির নামে তারা তারেক রহমানের নামে বিনা কারণে তাদের সাথে সম্পৃক্ত হয় নাই, তাদের নামে মাঝে মাঝে গালি দেওয়া হয়েছে। তো স্যার এই বিষয়ে স্যার আপনি কখনো কোনো বক্তব্য রাখেন না, স্যার ঠিক আছে আপনার হতে পারে, কিন্তু স্যার আজকের যে ঘটনা এটি আপনি কোনোভাবে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। জামাতে ইসলামী এবং এই ছাত্র শিবির যে দেশের পক্ষের কোনো শক্তি না, আজকে আবারও তা প্রমাণ করে দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ভোট দিয়ে তারা নির্বাচন সম্পন্ন করবে, সেখানে তারা প্রতিটি গেটের সকাল থেকে তারা অবশ্যই অন্য কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে স্যার। এখন স্যার আমরা আজকে আনুষ্ঠানিকভাবে স্যার রান করবেন না স্যার, আনুষ্ঠানিকভাবে আমরা দীর্ঘদিন সহ্য করেছি স্যার এবং আপনি স্যার যখন দায়িত্ব নিলেন স্যার, তারপরে আপনাকে যিনি পাহারা দিয়ে রেখেছেন তিনি আজকে ভিপি ক্যান্ডিডেট। তিনি স্যার আমাদের বক্তব্য না স্যার, আপনাদের সোশ্যাল মিডিয়ায় সাধারণ শিক্ষার্থীরা এই ছবিগুলো সামনে নিয়ে এসেছে যে আপনি প্রথম বেশ কয়েকদিন যখন তার পরিচয় সম্পর্কে আমরা আমাদের অজানা ছিল, যখন পরিচয় প্রকাশ হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, এরপর থেকে সে আপনার পেছনে আর যায়নি, কোনোভাবে আপনাকে যোগাযোগ রক্ষা করতে স্যার। আমরা স্যার সার্বিক প্রেক্ষাপটে এবং স্যার আজকের যে ঘটনা এটি স্যার আপনি যতই ব্যাখ্যা দেন স্যার আপনার অবশ্যই আপনার সম্মান রেখে স্যার আমরা দীর্ঘদিন রয়েছি। আগামীতে ইনশাআল্লাহ এই আমাদের যারা শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ রয়েছে সবার প্রতি সম্মান রেখে ছাত্রদের ক্যাম্পাসে রাজনীতি করবে, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে এবং এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল অতীতে যেভাবে রাজপথে ছিল, আমরা ঠিক এভাবে আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো। আমরা আনুষ্ঠানিকভাবে বলছি স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসক তারা শীর্ষ পদে বসে রয়েছে, তারা পুরোপুরি জামাতিকরণ হয়ে পড়েছে। দুর্বল এবং জামাত ইসলামী দ্বারা নিয়ন্ত্রিত স্যার, আমরা এটা স্পষ্ট ভাবে আজকে আমাদের ব্যাখ্যা দিয়ে গেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা জামাত ইসলাম দ্বারা নিয়ন্ত্রিত এবং তাদের সাথে সরাসরি যোগসূত্র রয়েছে। আমি সর্বশেষ স্যার একটা প্রমাণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি স্যার, সেটি হলো স্যার আপনি সর্বশেষ SM ফরান এগেইনস্টে যে মামলা করা হয়েছে স্যার, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 12 জন সাবেক সাধারণ সম্পাদককে আপনি আইনজীবী স্যার আপনি এত ক্ষমতা আপনি তিনি মুখপাত্র হয়ে দাঁড়ালেন স্যার, মুখপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র স্যার কখনো কখনো স্যার যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী নয় এবং স্টিল না বিশ্বাসী নয়
তারা কখনো স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হতে পারে না স্যার। আপনি সেই সুযোগ চেয়েছেন স্যার। সেজন্য স্যার আমরা সেই শুরু থেকে আপনার নিয়োগ থেকে আজকের দিন পর্যন্ত আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি স্যার। জামাতিকরণের প্রশাসন, আমরা এই প্রশাসনের বিরুদ্ধে যে কোনো ধরনের সময় আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে। আমরা স্যার আজকে জামাত ইসলামকে কি করেছে, সামান্যতম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এটি শুধুমাত্র জামাত ইসলাম এবং স্যার আপনাদের আপনি আনুষ্ঠানিকভাবে এই জামাত ইসলামের সন্ত্রাসী সংগঠন আজকে আবারও প্রমাণ দিয়েছে তাদের বিনা কারণে তারা আজকে সশস্ত্র অবস্থায় চাকরি সমস্ত নিয়েছে। কেন? এর ব্যাখ্যা পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং আপনার জামাত ইসলামের নিতে হবে। এটা আমরা দাবি জানাই গেলাম স্যার। যদি জামাত ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের কাছ থেকে বক্তব্য আমরা না পাই, কেন স্যার আপনাদের কাছে সরি না বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে আমরা পরবর্তী সিদ্ধান্ত। আমি কি এই প্রশ্নটা আমরা রেসপন্ড দিই, আমি আমাকে উত্তর দিতে হবে। এটা তথ্যটা শুধু দিচ্ছি। আমি তোমার বাকি এবং মতামতকে আমরা সম্মান করি। আমার বক্তব্যটা শুনে রাখো পরিষ্কার। প্রথম কথা হচ্ছে যে রাকিব এবং নাসির, আমি দুজনকে ধন্যবাদ জানাই। আমি প্রথমেই বলেছি বিভিন্ন সময়ে এই আমাদের বিভিন্ন প্রশাসন চালাতে যে সামাজিক এবং আমাদের একাডেমিক কর্মকাণ্ডে তোমাদের সহযোগিতা পেয়েছি, ধন্যবাদ। আমি জামাত বিষয়ে আমার অবস্থান খুব পরিষ্কার ব্যাখ্যা করেছি। আমি মতামতকে আমি সম্মান করি, এটা খণ্ডন করার আমার কোনো আগ্রহ নেই। যেটা আমি মতামত বলেছি, জামাতের সাথে বা যে কোনো রকম রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, শেষ। 2 নম্বর একটা পয়েন্ট, আমি যখন আসছে কনসার্ন এসছে আমি প্রত্যেকটা পদক্ষেপ নিয়েছি এখনো তোমার তথ্যের ভিত্তিতে, এবং আমি যে তথ্য জানি সব মিলিয়ে পুলিশের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, সেটা হবে। তৃতীয়, আবু সাদিক কিংবা ওই সময় সার্জিস, ওই সময় হাসনাত, যারা ওই সময় ছিলেন, আমি একবারই বলবো, দুবার বলবো না। আমি ওই সময়ে দায়িত্ব নেওয়ার পরে সম্পূর্ণ অস্থিতিশীল একটি অবস্থাতে আমি দায়িত্ব ভাগ করে দিতাম কোটা মুভমেন্টের কিছু ব্যক্তির কাছে। আমি খুব পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, আবু সাদিককে আমি ব্যক্তিগতভাবে তার দলীয় পরিচয় কিছুই জানতাম না, তারা কোনো প্রয়োজন মনে করি। 2 নম্বর, আমি ওই সময়ে ওই সময় আমি বলে দেই, আমি ওই সময়ে কাজ ভাগ করে দেওয়ার জন্য মেডিকেল, আমাদের যারা ওই সময়ে আহত মানুষজন ছিলেন, বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা, মেডিকেলের এই ভিজিটগুলো সমন্বয়ের জন্য আমি একে দায়িত্ব দিয়েছিলাম। আমি সার্জিসকে অনুরোধ করেছিলাম বন্যা এবং রিলিফ সংক্রান্ত যে কাজগুলো হচ্ছে সার্জিস আমাকে সহযোগিতা করে। হাসনাতকে আমি অনুরোধ করেছিলাম ওভারঅল ওই সময়ে আমার নতুন দায়িত্ব নেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন, এই বিষয়ে আমাকে পরামর্শ দিতে। আমি কোটা মুভমেন্টের আন্দোলনকারীদের বেশিরভাগের সাথে বিভিন্ন পর্যায়ে আমি যোগাযোগ রেখেছি, যেহেতু তারা আমার সাথে যোগাযোগ রেখেছে। এবং ঠিক একই চুক্তিতে যখন তুমি যেরকম রাজনৈতিক পরিচয় তার তখন জানতে কিনা আমি জানতাম না, কিন্তু আমি জানতাম না রাষ্ট্রনিষ্ঠ। অফিসিয়ালি যখন এখানে ডিক্লারেশন দেওয়া হলো, রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমরা যে সবার সাথে যেভাবে ট্রিট করি সেভাবে তার সাথে ট্রিট করা হয়েছে। ওই সময় 3 জন আমার সাথে নিয়মিত কাজ করেছেন এবং 3 জনকে আমি দায়িত্ব ভাগ করে দিয়েছি নির্দিষ্ট। ওই সময় আমার ট্রেজারার আমার সাথে তখন ছিলেন নিয়মিত, আমার তখন একমাত্র সাথী তখন মাত্র। এরপরেই আমার একই সাথে আমরা আমাদের প্রক্টরে জয়েন করলেন, তারপরে পরে আমাদের প্রভিসি জয়েন করলেন। ওই সময় আমরা নির্দিষ্ট দায়িত্ব ভাগ করে কোটা মুভমেন্টের, আমার এটাও মনে আছে যে কোটা মুভমেন্টের ওই সময় আমরা 7 কলেজের সাথে যে বারবার আমাদের নানা রকম খুশি প্রতিযোগিতা হচ্ছিল, সমন্বয়ের বিষয় ছিল, ওখানে আমি 2 জনকে দায়িত্ব দিয়েছিলাম কোটা মুভমেন্টের তরফ থেকে। সুতরাং আমি যা বলেছি এটা আমি আমার তরফ থেকে বললাম। এখন কেউ এটা গ্রহণ করবে, কেউ গ্রহণ করবে না, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি তথ্যটা জানালাম, আমার উপরে আল্লাহ আছে, আমি গোনা ফলো দিস স্যুট অ্যাজ আই এম সেইং। এবং তোমাদের এই মতামতের জন্য ধন্যবাদ জানাই। তুমি যেটা বলেছো বিশ্ববিদ্যালয় তোমার এবং আমার, এই বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার যে কোনো মতামত আমি সাদরে গ্রহণ করি, এখন যেরকম করেছি। ধন্যবাদ জানাই। আচ্ছা, না আমি একটা কথা, আমি তোমার শেষ করার আগে একটা কথা বলো, সব সাংবাদিক আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বলছি, আমার সম্পর্কে একটা অপপ্রচার আজকে করা হয়েছে। আমার অফিসে নাকি মির্জা আব্বাস এসেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য।
আমি বলতে চাই যে অভিযোগ করছে তার বিরুদ্ধে মামলা করা উচিত এবং সে তার সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে আমার সম্পর্কে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের রেজিস্ট্রার অফিসের প্রত্যেকটা জায়গা ক্যামেরার আন্ডারে এটা প্রচারটা চেক করা হোক এবং যে মিথ্যা কথা বলছে তার শাস্তি ব্যবস্থা করা হোক। ভাইয়া একটু হাতটা সরেন না। যে জামাত শিবিরের লোক সারা দেশে আসছে বেশি আপনি বক্তব্য হয়েছে যেটি আমাদের আমাদের মনে হয় বিশ্বাস হয় না এরকম জামাত শিবিরের লোক সারা দেশ থেকে যেরকম আসছে আপনারা জানা সত্ত্বেও ভোট দেওয়া হয়ে গেছে একটা ইলেকশন হবে বলে আমরা সংখ্যা প্রকাশ করছি। আপনারা আবার সেই ব্যাখ্যাটি দিয়েন না যে আমরা এটা জানতাম না। কোন ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঢাকা ওদিকে চাই না, তোমরা ওদিকে যাও, ওদিকে যাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ